খেয়ে নিন তাড়াতাড়ি, এরপর ঔষধ আছে আপনার। তুর্য একবার ভাবলো খাবার প্লেটের দিকে, পরক্ষণেই আবারও দৃষ্টি ঘোরালো পৃথার পান। বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল। খাইয়ে দাও। পৃথা ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে বলল। কেন, আপনার হাতে কি হয়েছে? নিজের হাতে খেয়ে নিন। তুর্য ঠোঁট উল্টে দিল, বাচ্চাদের মতো করে বলল। আমি অসুস্থ বউ। পৃথার কুঁচকানো ভ্রুদয় আরও কুঁচকে এলো। আঁকিতে ছোট ছোট করে সে বলল। মাথা ফেটেছে, হাত দুটো তো ঠিকঠাক একদম সোজা লাঠির মতো আছে, তাহলে নিজের হাত দিয়ে খেতে সমস্যা কি, হ্যাঁ? তুর্য চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল। এ অবস্থাতেও তুমি আমার সাথে এমন ব্যবহার করছো বউ? আমার মতো এক অবলা স্বামীর জন্য তোমার কি একটু মায়া লাগছে না? এতটা পাষাণ তুমি কিভাবে হচ্ছ বউ? ওই সিনেমার নায়িকাদের মতো আমার অসুস্থতায় তোমার বুকটা কি একটু কেঁপে কেঁপে উঠছে না? তুর্যের এমন অভিনয় মিশ্রিত বাক্য শ্রবণে বিরক্ত হলো পৃথা। আবারও মায়াও লাগলো ভীষণ। যতই হোক তুর্য অসুস্থ, মাথা ফাটলেও সেটা তো অসুস্থতা। কতটা রক্ত গতকাল তার মাথা থেকে গড়িয়েছে পৃথা স্বচক্ষে তা অবলোকন করেছে। ওই রক্তের কথা স্মরণে আসতেই এবার সত্যিই মেয়েটার বুকটা কেঁপে উঠল। প্রিয় পুরুষের জন্য হৃদয় হাহাকার করে উঠল হৃদয়টা। আর পৃথা না করতে পারল না তুর্যের মুখের উপরে। যদিও এভাবে হুট করে একজন পুরুষকে খাইয়ে দিতে অস্বস্তি বোধ হচ্ছে মেয়েটা, তবু হাত বাড়িয়েছে, সে খাবার প্লেটটা হাতে তুলে নিল। কিছুটা ইতস্তত করে বলল। আসুন, খেয়ে দিচ্ছি। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। পৃথার পানে একটু এগিয়ে বসলো সে, খুশিতে গদগদ হয়ে বলল। দাও, তাড়াতাড়ি খাইয়ে দাও বউ। পৃথা কোনো বিরক্তি করলো না, ছোট ছোট লোকমা করে চুপচাপ খাইয়ে দিতে শুরু করলো তুর্যকে। তুর্য ভদ্র বাচ্চাদের মতো খেয়ে নিতে লাগলো বউয়ের হাতে। আবার মাঝে মাঝে পৃথাকে খাওয়ারও আদেশ দিল। পৃথা হাসলো, হৃদয়ের কোণে এক ফুটো প্রশান্তির স্থান দিয়ে সেও খেয়ে নিতে শুরু করলো তুর্যের সাথে সাথে। সময় গড়ালো কিছুটা, যদিও এখনো তেমন রাত নয়। ঘড়ির কাঁটায় টিকটিক করে জানান দিচ্ছে কেবল রাত্রি ৯টা। চারিদিকটা এখনো দিনের আলোর ন্যায় কোলাহল পরিপূর্ণ। পৃথা দুর্যোগে খাইয়ে দাইয়ে ওষুধ খেতে বলে তখন প্লেট নিয়ে চলে গিয়েছিল নিচে। সবটা গুছিয়ে সকলের সাথে একটু আড্ডা দিয়ে কেবলই ফিরেছে আবার কক্ষে। দরজা গলিয়ে কক্ষের ভিতরে ঢুকতেই দেখতে পেল তুর্য চোখ বন্ধ করে শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। পৃথা টাটু কোনো শব্দ করলো না, নিঃশব্দে এগিয়ে গেল তুর্যের পানে, বসলো তার পাশে। কি সুশ্রীয় না লাগছে এই পুরুষের ঘুমন্ত মুখশ্রীটা, যেন কোনো নিষ্পাপ বাচ্চা ঘুমিয়ে আছে, অথচ জেগে থাকলে ব্রিটিশকৃতে সকলকে হার মানিয়ে ফেলে। মুখ থেকে সারাক্ষণ বুলেটের ন্যায় লাজ লজ্জাহীন বাক্য ছুটতেই থাকে। পৃথা হাসলো স্বামীর ঘুমন্ত মুখশ্রী দর্শনে। কেন যেন ভীষণ ইচ্ছে হলো হাত ধরে প্রিয় পুরুষটির গাল দুটো একটু ছুঁয়ে দিতে। সর্বদা লজ্জায় নিজের ইচ্ছেকে দমন করলেও আজ আর তেমনটা করলো না। নিজের উষ্ণ হাত দ্বারা স্পর্শ করলেও তুর্যের এক গাল, সাথে সাথে যেন ঝংকার তুলল মেয়েটার হৃদয়, বিদ্যুৎ খেলে গেল সর্বাঙ্গ জুড়ে। তবু পৃথা নিজের হাত ছড়িয়ে নিল না, আলতোভাবে স্পর্শ করতে শুরু করলো স্বামীর পুরো মুখটা জুড়ে। হঠাৎ করে তার স্মরণে এলো সেদিনের কথা। একটা চুমুর জন্য সেদিন কতই না পাগলামি করেছিল তুর্য। পৃথার হৃদয়ে অদ্ভুত অনুভূতি জাগ্রত হলো। ইচ্ছে হলে এবার তুর্যকে একটা চুমু দিয়েই দিত। মস্তিষ্ক তার এই ইচ্ছের বিরোধিতা করলেও হৃদয় সায় জানালো। পৃথার হৃদয় স্পষ্টভাবে বলল তুর্য তার স্বামী। একজন স্বামীকে তার স্ত্রী চুমু দিতেই পারে, তাতে দোষের তো কিছু নেই। তাছাড়া ছেলেটা এখন ঘুমিয়ে আছে, চুমু দিলেও তো টের পাবে না। পৃথা আর তেমন ভাবল না, নিজের ইচ্ছেকে পরিণতি দিতে একটু ঝুঁকে ওষ্ঠ ছড়ল তুর্যের কপালে। ঠিক তখনই থপ করে চোখ খুলে তাকালো তুর্য। হকচকে উঠল পৃথা। তড়িৎ গতিতে ছিটকে দূরে সরে গেল। মুহূর্তেই লজ্জায় রক্তিম আওয়াজ ছড়িয়ে পড়ল তার চোখ মুখ জুড়ে। ইস, এই পুরুষের ঠিক এখনই চোখ খুলে তাকাতে হলো। আর একটু পর চোখ খুললে কি হতো? লজ্জা সংকোচ ভয়ে হাঁসফাঁস করে উঠল পৃথা। ইচ্ছা হলো এখন ছুটে পালাতে, আর সে করলো তাই। তুর্য কিছু বুঝে ওঠার আগেই এক দৌড়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। আর এদিকে বেচারা তুর্য চরম বিস্ময় আর বিরক্তিতে বেহুশের মতো পড়ে রয়েছে বিছানাতে। এতক্ষণ সে জেগেছিল শুধুমাত্র বইয়ের মতিগতি বোঝার জন্য, একটুও ঘুমের ভান পড়েছিল সে। তারপর বউ যা শুরু করলো, রীতিমতো আর ধৈর্য সহ্য ও ক্ষমতার বাঁধ ভেঙে দিচ্ছিল সে। তারপর বহু কষ্ট নিজেকে নিয়ন্ত্রণ করে সে চোখ বন্ধ করে পড়েছিল শুধুমাত্র বইয়ের একটু ভালোবাসা পেতে, কিন্তু তাও শেষ পর্যন্ত আর পারল না। পৃথার নরম ওষ্ঠে স্পর্শ পেতেই আপনা আপনি খুলে গেল চোখ দুটো। কেন খুলল? এই মুহূর্তে নিজের চোখের উপরে নিজেই বেজায় বিরক্ত তুর্য। ইচ্ছে তো করছে থাপ্পড় মেরে নিজের চোখ দুটো নিজেই খুলে দিতে। কি হতো আর কিছুক্ষণ চোখ দুটো খুললে? তাহলে হতো বউয়ের ওষ্ঠের আরও ২-৪টা চুমু কপালে জুটতো। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল। আগে ভাবতাম পৃথিবীতে বসবাসকারী মানুষগুলোই আমার শত্রু, কিন্তু না, এখন দেখছি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আরও বড় শত্রু। বেঈমান অঙ্গ প্রত্যঙ্গ। আমার খাস, আমার পড়িস, আবার আমার সাথেই নেমোখানামি করিস।
রাত 12টার অধিক। বাড়ির মানুষ ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে প্রায় সবাই। চারিদিকটা ধীরে ধীরে নীরব নিস্তব্ধ হয়ে পড়েছে। সন্ধ্যার শহরের বুকের প্রজ্বলিত হওয়া আলোগুলো এখন নিভে গেছে অনেকটা। সূর্য অস্থির ভঙ্গিতে পায়চারি করছে নিজ কক্ষে। পৃথা এখনো ঘরে ফেরেনি। সেই যে লজ্জায় কক্ষ থেকে দৌড়ে পালালো ও আর তার দেখা নেই। সূর্য আরও কিছুটা সময় নিয়ে অপেক্ষা করলো পৃথার। শেষে অধৈর্য হয়ে নিজেই বেরিয়ে পড়ল কক্ষ থেকে। আশেপাশে একবার দৃষ্টি ঘুরিয়ে পা বাড়ালে ইরার কক্ষের পানে। বাড়িতে বসবাসকারী পুরুষদের কক্ষে তো আর যাবে না মেয়েটা। আর অন্যান্য যারা আছে ইরা ব্যতীত বাকি সবাই জোড়ায় জোড়ায় কপত কপতি। তাদের কক্ষেও যাওয়া সম্ভব নয়। তাহলে পৃথা ইরার কক্ষেই আছে। সূর্য গিয়ে দাঁড়ালো ইরার কক্ষের সম্মুখে। হাত উঠে আলতোভাবে টোকা দিল কক্ষে দাঁড়ে। প্রথমবারে দরজা না খুললেও দ্বিতীয়বারে দরজা খুললো ইরা। সম্মুখে না তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, এত রাতে কি সমস্যা? সূর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইরার পানে। থমথমে কণ্ঠে বলল, তোর ভাবি তোর কাছে? সূর্যের কণ্ঠস্বর শ্রবণে কেঁপে উঠল ইরা। একটু আগে চোখ জুড়ে থাকা ঘুম ঘুম ভাগটা উবে গেল নিমেষে। চোখ বড় বড় করে সে তাকালো সূর্যের পানে। আমতা আমতা করে বলল, জি ভাইয়া, তখন এসেছিল, পরে ঘুমিয়ে পড়েছে। অনেক ডাকাডাকির পরও ওঠেনি। থামলো ইরা। আবারও বলল, আমি এখনই তুলে দিচ্ছি ভাবিকে, একটু দাঁড়াও। তপ্ত নিঃশ্বাস ফেললো সূর্য। থমথমে কণ্ঠে বলল, তার প্রয়োজন নেই, তুই শুধু দরজা থেকে সরে দাঁড়া। সূর্যের আদেশ আসতে ইরা দরজা থেকে সরে দাঁড়াল। সূর্য সময় নষ্ট না করে লম্বা লম্বা কদমে কক্ষের ভিতরে ঢুকে পড়ল সে। বিছানার কাছে গিয়ে খুব সাবধানে কোলে তুলে নিল পৃথাকে, যাতে তার ঘুম ভেঙে না যায়। অতঃপর বইয়ের ঘুমন্ত মুখশ্রী পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, কোথায় আমি অসুস্থ তাই বউ সেবা করবে তা না, এই রাত বিরাতে বউকে কোলে নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ভোরের আলো ফুটেছে। রাতে নীরবতায় ঢাকা শহরটা একটু একটু করে ব্যস্ত হয়ে পড়তে শুরু করেছে। যানবাহনের টুকটাক প্যাপ ও ধ্বনি ভেসে আসছে ইতিমধ্যেই। পৃথা নিশ্চিন্তে চিত্তেই ঘুমাচ্ছিল এখনো। তবে তার এই সুযোগের ঘুমে হঠাৎ ভাটা পড়ল এক অদ্ভুত আওয়াজে। কেমন ড্রিম ড্রিম করে কানের কাছে বেজে যাচ্ছে আওয়াজটা। পৃথার ঘুম ভাঙলো। তবে সে চোখ না খুললো না। আঁকিতে বন্ধ রেখে বোঝার চেষ্টা করলো ওই আওয়াজের উৎসটা। এ কি, শুধু যে আওয়াজ আসছে তা তো নয়, একটু পরপর তার মাথাটাও কেঁপে কেঁপে উঠছে। তবে কি শহরে ভূমিকম্প শুরু হয়েছে? হতেই পারে। ঢাকা তো ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যেই অন্যতম। পৃথার হৃদয় কাঁপল। এই ভূমিকম্পের মতো দুর্যোগের সময় কিনা সে মরার মতো ঘুমোচ্ছে। বাড়ির মানুষজনের কি অবস্থা কে জানে। ধপ করে চোখ জোড়া খুলে ফেললো মেয়েটা। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে উঠতে গিয়েই অনুভব করলো সে উঠতে পারছে না, কারণ শক্তপোক্ত হাতের বাঁধনে বাঁধা পড়ে রয়েছে তার ছোট্টখাট্ট দেহটা। পৃথা চমকালো। তড়িৎ গতিতে মাথা তুলে সম্মুখ পানে তাকাতে চোখের সম্মুখে ভেসে উঠল সূর্যের ঘুমন্ত মুখশ্রী। মেয়েটা দ্বিতীয় দফায় আবারও চমকালো। এ কি, সে এই কক্ষে সূর্যের নিকট কিভাবে এলো? তার স্পষ্ট মনে আছে গত রাতে সে ইরার সাথে ইরার কক্ষে ঘুমিয়েছিল। তবে কি সূর্য তার ঘুমের মধ্যে কি এখানে নিয়ে এসেছে? আসতেই পারে। এর দ্বারা কোনো কিছু অসম্ভব তো নয়। লাজ লজ্জাহীন ব্রিটিশ পুরুষ একটা। পৃথার আকাশ পাতাল ভাবনার মধ্যেই হঠাৎ খেয়াল এলো একটু আগে ড্রিম ড্রিম আওয়াজের কথাটা। ওই আওয়াজটা তাহলে কোথা থেকে আসছিল? মেয়েটা সরু দৃষ্টিতে তাকালো সূর্যের বক্ষ পানে। নিঃশ্বাসের সাথে কেমন ওঠানামা করছে ছেলেটার বক্ষস্থল। তবে কি এই ড্রিম ড্রিম আওয়াজটাও এখান থেকে আসছিল? পৃথা কৌতূহল বশত আবারও মাথা রাখলো সূর্যের পক্ষে। কান পেতে শুনল স্বামীর হৃদস্পন্দনের শব্দ। সাথে সাথে লজ্জায় লাল হয়ে গেল মেয়েটার মুখশ্রী। ওই ড্রিম ড্রিম আওয়াজটা এখান থেকে, অর্থাৎ সূর্যের বক্ষ থেকে আসছিল। আর সেই কিনা কি ভেবে বসেছিল। একদম ভূমিকম্প পর্যন্ত চলে গিয়েছিল সে। পৃথা আর উঠল না সূর্যের বক্ষ থেকে। মাথা এলিয়ে গভীর মনোযোগের সাথে শুনতে শুরু করলো স্বামীর হৃদস্পন্দনের আওয়াজটা। হঠাৎ মেয়েটা স্মরণে এলো গতকাল রাতে চুমুর ব্যাপারটা। ওই চুমু খেয়েই তো পালিয়েছিল সে। পৃথার লজ্জা বাড়লো আরও। লাজে আড়ষ্ট হয়ে সূর্যের বক্ষ থেকে মাথা তুলল। এখনই তাকে পালাতে হবে এখান থেকে, নয়তো একবার সূর্যের ঘুম ভাঙলে তাকে লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে হবে। পৃথা আস্তে ধীরে নিজের কোমর থেকে সূর্যের হাতটা সরাতে চাইল। তা তো পারলই না। উল্টো সূর্য আরও শক্ত করে কোমর চেপে ধরল পৃথা। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি সমস্যা কি? সকাল সকাল এমন যুদ্ধ লাগিয়েছো কেন? ঘুমোতে দাও একটু। পৃথা ভরকালো, সাথে অপ্রস্তুতও হলো বেশ। এই লোকটার ঘুম কি সর্বদা সঠিক সময়ে ভেঙে যায়? কাল কত সাহস করে, কতটা অনুভূতি নিয়ে একটু চুমু খেতে গিয়েছিল, ঠিক তখনই ঘুমটা ভেঙে যায় এই ব্রিটিশ লোকটার। আবার আজ এখনও তেমনটাই ঘটল। পৃথা নিজেকে সূর্যের বাঁধন থেকে ছাড়িয়ে পালানোর পরে ঘুম ভাঙলে কী সমস্যা হতো? তা না, মেয়েটা সূর্যের কথা থেকে উপেক্ষা করে আবারও নিজেকে মুক্ত করতে উদ্যত হলো। হাঁসফাঁস করে বলল, আপনি যতক্ষণ ইচ্ছে ঘুমান, আমাকে তো উঠতে দিন। সূর্য নিজের চক্ষুদায় বন্ধ রেখেই জবাব দিল, আমি যতক্ষণ না উঠবো তুমিও উঠতে পারবে না, সুতরাং চুপচাপ আমার বুকে শুয়ে থাকো। পৃথা অবাক হলো, কপাল কুঁচকে বলল, এটা কেমন কথা? আর তাছাড়া আমার কাজ আছে, ছাড়ুন আমায়।
তুর্য তৎক্ষণাৎ উত্তর দিল না কোনো। একটু সময় নিয়ে হুট করে পৃথাকে চাপটা ধরে ঘুরিয়ে নিল। নিজেদের অবস্থানে পরিবর্তন ঘটিয়ে নিজেদের শরীরটাকে ছেড়ে দিল পৃথার শরীরের উপরে। মুখ গুজল মেয়েটার ঘাড়ে, ঘোর লেগা কণ্ঠে বলল, তোমার সব কাজ এখন আমার সাথে, আমি ব্যতীত তোমার কোনো কাজ নেই। আকস্মিক তুর্যের এমন প্রগাঢ় স্পর্শে কেঁপে উঠল পৃথা। ছেলেটা উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া ঘাড়ে পড়তে শিরশিরে উঠল সর্বাঙ্গ জোরে। তবে এই অনুভূতি দীর্ঘস্থায়ী হলো না খুব বেশিক্ষণ। তার আগেই চেঁচিয়ে উঠল মেয়েটা, গলা বাড়িয়ে বলল, ও আল্লাহ, এটা কি হাতি নাকি মানুষ? আপনার এই হাতির মতো দেহটা সরান তো আমার উপর থেকে, নয়তো আমার চ্যাপটা হয়ে যেতে সময় লাগবে না বেশি। তুর্য শুনল পৃথার কথা, খুট করে একটা কামড় বসে দিল মেয়েটার ঘাড়ে। অতঃপর সেই স্থানে নাক ঘষতে ঘষতে বলল, আমার ভার বহন করার অভ্যাস করে নাও জান। এরপর থেকে এই ভারই তোমাকে বয়ে বেড়াতে হবে সারা জীবন। পৃথার কান গরম হলো। ছি, কি নির্লজ্জ কথাবার্তা! এই লোকের মুখে কি কিছুই আটকায় না? পৃথা নিজের 2 হাত দিয়ে তুর্যকে সরিয়ে দিতে চাইল। কপট রাগ দেখিয়ে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ একটা, উঠুন আমার উপর থেকে। তুর্য পৃথার ঘাট থেকে মাথা তুলল। প্রিয়তমা স্ত্রীর মুখ পানে তাকিয়ে হুট করেই বলল, ভালোবাসি বউ। পৃথা থমকালো। হৃদয় এক অজানা প্রশান্তিতে অনুভব করলো যেন। এর আগেও 2-1 বার এই মানুষটার কণ্ঠে ভালোবাসি শব্দটা শুনেছে পৃথা, তবে এমন অনুভূতি হয়নি কখনো। তাহলে আজ কেন হলো? সেও তুর্যকে ভালোবাসে বলে? হয়তো তাই। পৃথা আর চোখে তাকালো তুর্যের পানে, মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ। তুর্য ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, ভালোবাসি বললে ধন্যবাদ দিতে হয়? পৃথা ঠোঁট টিপে আসলো, এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলল, সবকিছুর উত্তর দেওয়ার জন্যও একটা সঠিক সময়ের প্রয়োজন। সেই সঠিক সময়টা কবে আসবে? অতি শীঘ্রই। তুর্য হাসলো, একটু ঝুঁকে গেল পৃথার পানে। মেয়েটার ওষ্ঠের নিকট নিজের ওষ্ঠ নিয়ে মৃদু কণ্ঠে বলল, আমি অপেক্ষায় রইলাম। তবে এখন আমার একটা চুমু প্রাপ্য। তাছাড়া কাল রাতের একটা ধার বাকিরও ব্যাপার আছে তো। পৃথা আড়ষ্ট হলো। সে ঠিক জানতো এই লোক ঘুম থেকে উঠেই গতকালের বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু করবে। পৃথা ইতস্তত করলো, আমতা করে বলল, একদম না। আপনার বাসি মুখে একদম উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করবেন আপনি। তুর্যের মুখশ্রী থমথমে আকার ধারণ করলো, বেশ গুরুত্বের সাথে বলল, চুমু খাওয়ার ক্ষেত্রে আমি ওই বাসি টাসি মানতে পারবো না। সকাল বিকাল দুপুর যখন ইচ্ছে আমি আমার বউকে চুমু খাবো। কথাটা বলে তুর্য আরেকটু এগিয়ে গেল পৃথার ওষ্ঠের পানে। দুজনে ওষ্ঠ যখন প্রায় ছুঁইছে, তখন হুট করে পৃথা 2 হাত চেপে ধরল নিজের ওষ্ঠ। কপট রাগ দেখিয়ে বলল, একদম অসভ্যতম করার চেষ্টা করবেন না। তুর্য মুখ ফুলালো, থমথমে কণ্ঠে বলল, ঠিক আছে, চুমু খাবো না। তোমাকে চুমু খেতে আমার বয়েই গেছে। আমি শুধুমাত্র গত রাতের ধার বাকিটা শোধ করতে চাইছিলাম। এই যা। পৃথা মুখে হাত রেখেই জবাব দিল, আপনার ধার বাকি শোধ করার দরকার নেই, সরুন আমার উপর থেকে। তুর্যন বিরক্তি করলো না, থমথমে মুখ নিয়ে উঠে বসলো পৃথার ওপর থেকে। মেয়েটা যেন এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলো বটে। ওষ্ঠ থেকে হাত ছড়িয়ে উঠে বসলো সে। আর এটাই ছিল তার চরম ভুল। পৃথা উঠে বসতেই তাকে চাপটে ধরল তুর্য। নিজের 2 হাত দ্বারা মেয়েটার 2 হাত শক্ত করে ধরে বলল, এবার চুমু না খেয়ে তুমি যাবে কই বউ? পৃথা হক চোখালো, চোখ বড় বড় করে বলতে চাইলো কিছু একটা, কিন্তু সে সময় পেল না বেচারি। তার আগেই তুর্য শব্দ করে বাচ্চাদের নেয় এলেও পাথারি চুমু খেতে লাগলো পৃথার মুখ জুড়ে। মেয়েটা অতিষ্ঠ হয়ে উঠল মুহূর্তে। একে তো ওই শক্তপোক্ত বলিষ্ঠ দেহ দ্বারা তুর্য থেকে চাপড়ে ধরেছে, তার মধ্যে মুখটাকেও শান্তি দিচ্ছে না। চেঁচিয়ে উঠল পৃথা, গলা বাড়িয়ে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ, ছাড়ুন আমায়। তুর্য ছাড়লো না, উল্টো পৃথার মুখ বন্ধ করতে এবারও বেচারির নরম কোমল ওষ্ঠ দুটোকে দখল করে নিল নিজ ওষ্ঠ দ্বারা। বিন্দু মাত্র সময় ব্যয় না করে পরম যত্নে শুষে নিতে শুরু করলো সে ওষ্ঠের মধুসূদা। চরম উন্মাদনে নিজ ওষ্ঠের প্রবল ঘর্ষণে দিশেহারা করে তুলল পৃথাকে। শিউরে উঠল মেয়েটা, কেঁপে উঠল তার বক্ষস্থল। এই প্রথম কোনো পুরুষ এতটা গাঢ়ভাবে ছুঁয়ে দিয়েছে তার ওষ্ঠ। হৃদয়ে কেমন অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হলো। এই কেমন অনুভূতি, এই কেমন অদ্ভুত ভালো লাগা! ধীরে ধীরে নিজের নিস্তেজ হয়ে পড়ল পৃথা। পরম আবেশে চোখ জোড়ে বন্ধ করে নিজেও সায় জানালো তুর্যের কার্যে। সময় গড়ালো, সকালের সময়টা কেটে দুপুরের দিকে পা বাড়াতে শুরু করেছে ইতিমধ্যে। সূর্যটা তার প্রখরতা ছড়িয়ে দিয়েছে মাথার উপরে, চলে এসেছে প্রায়। অথচ আরুষের দেখা নেই কোনো। সেই যে জঙ্গলে জ্ঞান হারানোর আগে যে আরুষকে দেখেছিল তুর্য, তারপর আর একটাবারে জোনও পাওয়া যায়নি ছেলেটা। তুর্য ঠিক বুঝতে পারছে ভয়ে বেচারা তার সম্মুখে আসছে না, তাই বলে তো আর কাজের প্রতি গাফিলতি করা যাবে না। ওই জঙ্গলে তারপর কি হলো, ওরা মুখ খুলেছে কিনা, আর কি কি তথ্য পাওয়া গেল, অনেক কিছুই জানার আছে তুর্যের।
তুর্য সময় নষ্ট করলো না, নিজে থেকেই কল করলো আরুষকে। আরুষ নিজের অফিস কক্ষেই বসা ছিল ও ভাবছিল তুর্যের কথা। হঠাৎ মোবাইলটা বেজে উঠতেই কিছুটা চমকে উঠলো বেচারা। টেবিল থেকে তড়িঘড়ি গিয়ে মোবাইলটা তুলে হাত নিতেই দেখতে পেল তুর্যের নাম্বার। ভরকে গেল আরুষ। আবার কল করেছে কেন? নিশ্চয়ই প্রতিশোধ নিতে। কলটা কি সে ধরবে? না ধরলেও তো আবারও চেতে যাবে। তার থেকে বরং কলটা ধরাই যাক, অন্তত কি বলতে চাই সেটা তো শোনা প্রয়োজন। আরুষ ধরল কলটা, মোবাইলটা কানের কাছে নিয়ে আমতা আমতা করে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আপনি স্যার? তপ্ত নিঃশ্বাস ছাড়লো তুর্য, থমথমে কণ্ঠে বলল, তোর হাতের মোটা লাঠির বাড়ি খেয়ে এখনও বেঁচে আছি, কিন্তু তুই আমাকে একটাবারের জন্যও দেখতে এলি না। এতটা পাষাণ কবে থেকে হলি আরুষ? আরুষের কিছুটা খারাপ লাগা কাজ করলো। সত্যি তো তুর্যের অসুস্থতার কারণ সে, অথচ একটা বারের জন্য সে দেখতেও গেল না তুর্যকে। এটা নিশ্চয়ই অমানবিক কার্যের মধ্যেই পরিণত। কিন্তু সেও তো ভয় পেয়েছিল ভীষণ, তাই যায়নি। জিহ্বা নিজের ওষ্ঠ ভেজালো বেচারা, অপরাধীর কণ্ঠে বলল, আসলে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে কিছু করিনি। ওই সন্ত্রাসীটার হাত থেকে আমাকে বাঁচাতে গিয়ে ভুলবশত হয়ে গেছে, মাফ করে দিয়েন স্যার। তুর্য হাসলো, স্বাভাবিক কণ্ঠেই বলল, আরে মাপ চাইতে হবে না তোকে। আমি জানি তো তুই ভুল কবে করেছিস। হাজার হলেও তুই আমার বোন জামাই হবি। তোর উপরে কি আমি কোনো রাগ রাখতে পারি বল? আরুষ ভরকে গেল তুর্যের কথায়। এতটা ভালোভাবে কথা বলার লোক তো তুর্য নয়, তাহলে আজ এত ভালোভাবে কথা বলছে হঠাৎ? তো এত কিছুর পরে নিশ্চয়ই এর মধ্যে ঘাপলা আছে কোনো, আবার নতুন কোনো ফোন দিয়ে আসছে না তো? আরুষের ভাবনার মধ্যেই তুর্য আবার বলল, সন্ধ্যার মধ্যে আমার বাড়িতে আসিস, কেসের ব্যাপারে কথা আছে। কথাটা বলেই পরপর কল কাটলো তুর্য। আরুষ ঘাবড়ে গেল কিছুটা। বাড়িতে যেতে বলেছে, ওখানে নিয়ে না আবার কোনো ঝামেলা করে, ভালো ভালো কথা বলে না হাসপাতালে পাঠিয়ে দেয়। কিন্তু উপায় যে নেই, তাকে তো যেতেই হবে, কেসের ব্যাপারে কথা তো বলতেই হবে। রাতের আঁধার নেমেছে ধরণীতে, সেই আঁধারের সাথে নতুন রূপে আজ যুক্ত হয়েছে বর্ষা। হুট করে দুপুরের পর যে বর্ষার আগমন ঘটলো, তারপর আর থামাথামি নামই নেই কোনো। আরুষের সন্ধ্যার মধ্যে তুর্যিদের বাড়িতে আসার কথা থাকলেও বৃষ্টির কারণে আর আসতে পারেনি, বলেছে কাল সকাল সকাল আসবে। পৃথা তুর্যকে খাইয়ে নিজে খেয়ে সব গুছিয়ে গেছে, কেবলই কক্ষে ফেল। তুর্য শরীরে একখানা কাঁথা জড়িয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়েছিল বিছানাতে। হঠাৎ পৃথাকে কক্ষে ঢুকতে দেখি নিজের কাঁথা নিয়ে একপাশে সরে গেল সে। পৃথা আর্যকে এগিয়ে গেল আলমারির নিকটে, আলমারি থেকে আরেকটা কাঁথা বের করে গিয়ে বসলো বিছানায় তুর্যের পাশের খালি স্থানে। হুকুচ গেল তুর্য। পৃথা রানা কাঁথাটার পানি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এই উটকো ঝামেলাটাকে আবার এনেছো কেন? পৃথা ভাঁজ করে কাঁথাটা খুলে শরীরে জড়াতে জড়াতে জবাব দিল, শীত লাগছে তাই এনেছি, বাইরে যা বৃষ্টি। তুর্য মাথা উঁচিয়ে নিজের শরীরে জড়ানো কাঁথাটার পানে তাকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, আমার কাঁথা কি দোষ করলো তাহলে আমার কাঁথায় আসতে তুমি? পৃথা অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল, স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি বেশি ভদ্র তো, তাই আপনার কাঁথায় যাওয়ার সাহস পাচ্ছি না আমি। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো, কিঞ্চিত সময় নিয়ে সে তাকালো পৃথার পানে, অতঃপর নিজের শরীরে কাঁথাটা ছুঁড়ে ফেলে দিল নিচে মেঝেতে। সময় ব্যয় না করে চটজলদি ঢুকে পড়ল পৃথার কাঁথায়, পিছন থেকে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমি আমার বউয়ের কাঁথায় যাওয়ার সাহস পাচ্ছি। পৃথা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এই এই অশুভ লোক, আপনি আমার কাঁথায় ঢুকলেন কেন? হ্যাঁ, নিজের কাঁথায় যান। তুর্য পাত্তাই দিল না পৃথার কথায়, ভাবলেশীন ভাবে বলল, আমি আমার বউয়ের কাঁথায় ঢুকেছি, তাতে তোমার কি? আপনি আপনি একটা থেমে গেল পৃথা। তুর্য তাকে টেনেই ঘুরে নিল নিজের দিকে, এক ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, আমি একটা মুরগির বাচ্চার জামাই। বলো বলো। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, তবে বলল না কিছুই। একে বলে লাভ আছে কি কিছু? যত যাই বলবে গায়ে লাগবে না এর, ঘিরে যা করবে তো করবেই। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা, তুর্যকে একটা ভেঙচি কেটে চোখ বন্ধ করে নিল। তুর্য আর কিছু বলল না কিছু, চুপচাপ পৃথার মুখ পানে তাকিয়ে শুয়ে পড়ল। দুজনের নীরবতায় কেটে গেল খানিকটা সময়। বৃষ্টির তেজ আগের থেকে কিছুটা কমেছে, বাইরে আবহাওয়া এখন বেশ ঠান্ডা হলেও ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে। একই কক্ষে পাশাপাশি অবস্থানরত দুই নরনারী, নারী পুরুষ হলো আগুন আর মোমের ন্যায়। এরা পাশাপাশি থাকলে গলার সম্ভাবনাই থাকে অধিক, তারপর আবার যদি থাকে ভালোবাসা। পৃথা এবং তুর্যের অবস্থাও এই মুহূর্তে খানিকটা তেমনই। এতদিন তাও তাদের মধ্যে কিছু প্রতিবন্ধকতা ছিল, ভালোবাসাটা ছিল এক পাখি, কিন্তু এখন তারা দুজনেই দুজনের মনের কথা সম্পর্কে অবগত। এমন একটা পরিস্থিতি কি নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়? তাছাড়া সবচেয়ে বড় কথা, তারা বিবাহিত। একজনের উপরে অন্যজনের সম্পূর্ণ অধিকার রয়েছে। পৃথা তবুও নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল।
নিজের ভিতরকার অনুভূতি উপলব্ধি করতে পেরে দূরে সরে যেতে চাইল দুর্যের নিকট থেকে, কিন্তু দুর্য সায় জানল না এই কার্যে। সে আরও গাঢ়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। কিছুটা অসহায় কণ্ঠে বলল, আর কত শাস্তি দিবে আমাকে? পৃথা নিজের চোখ খুলে বন্ধ রেখেই জবাব দিল। আগামী 7 বছর। তুর্য তৎক্ষণাৎ উত্তর দিল না কোনো। বিছানায় উঠে বসলো সে। পৃথাকেও হাত টেনে উঠালো বিছানা থেকে, বসালো নিজের কোলে, দুই হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমার তোমাকে অনেক কথা বলার আছে বউ। পৃথা আজ কোনো বাধাহীন ভাবেই বলল। বলুন, আমি শুনতে চাই আপনার সব কথা। তুর্য মাথা রাখলো পৃথার কাঁধে, শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, তোমার সাথে আমার জোর করে বিয়ে দেওয়া এবং আমার ক্রোধে বিয়ের আসর ত্যাগ কোনোটাই তোমার অজানা নয়। বিয়ের আসর ত্যাগের 1 মাসের মাথাতেই আমি দেশ ছেড়েছিলাম, পাড়ি জমিয়েছিলাম ইংল্যান্ডে, কিন্তু সেখানে গিয়েও আমি শান্তি পাইনি। প্রতিটি মুহূর্তে তোমার অবাধ্য পিছুটান আমাকে তাড়া করে বেরিয়েছে। বারবার মনে হয়েছে আমি ভুল করেছি, যতই জোর করে বিয়ে হোক না কেন বিয়েটা তো হয়েছে। আবার তোমার আর আমার বয়সের পার্থক্য ভেবে বারবার পিছিয়ে গিয়েছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেকবার ভোলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে ভুলতে আমি অন্য মেয়েদের সান্নিধ্যে পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, তাও পারিনি। কোনো মেয়ের পানে তাকালেও আমার অবচেতন মস্তিষ্ক বারংবার তোমাকে স্মরণ করিয়েছে। তোমার অদৃশ্য এক পিছুটান তোমার প্রতি আমাকে আসক্ত করে তুলেছিল ভীষণ বাজেভাবে। ধীরে ধীরে আমি বুঝেছিলাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার একদম চলবে না। বারংবার তোমার কাছে ছুটে আসার চেষ্টা করেছি, কিন্তু সে পথটাও নিজের হাতেই বন্ধ করেছিলাম। দীর্ঘ 5 বছর তোমার জন্য ছটফট করতে করতে নিজের পড়াশোনা শেষ করলাম। ছুটে আসতে চাইলাম দেশে। সকলের অগোচরে আমি এসেছিলামও দেশে, কিন্তু আবারও বাবার ব্যবসার কাজ আর আমার জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত সব কিছু বদলে দিল। আবারও 2 বছরের জন্য আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিল। আমিও তখন সেই দূরত্ব মেনে নিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি তোমাকে সেদিন ছেড়ে গেলেও আমার পরিবার ঠিক তোমাকে আমার জন্য রেখে দিয়েছে। আমি দেখেছিলাম আমার মা তোমার জন্য কতটা আবেগী ছিল, কিন্তু সে যে তোমাকে আমার করে রাখতে পারেনি, কিংবা মাঝখানে এত কিছু ঘটে গেছে আমি বুঝতে পারিনি। আর রইল খোঁজ খবর নেওয়ার কথা। আমি যখনই বাড়িতে কল করেছি তোমার একটা খোঁজ পাওয়ার জন্য, আমার হৃদয় আকুপাকু করেছে, কিন্তু লজ্জায় মুখ ফুটে তোমার কথা জিজ্ঞেস করতে পারিনি। আমি তো তোমাকে ছেড়ে গিয়েছিলাম, তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম। কোন মুখে আবার বাড়ির লোকদের কাছে তোমার কথা জানতে চাইতাম? তাছাড়া ওই যে বললাম, আমি ভেবেছিলাম আমার পরিবার তোমাকে আমার জন্য রেখে দিয়েছে, তাই একটু নিশ্চিন্তও ছিলাম। থামলো তুর্য, আবারও বলল, দেখো, এই 7টা বছর তুমি জানতে না আমাদের বিয়ের কথা, তাই তোমার উপরে কখনো এর প্রভাব পড়েনি। যতটুকু পড়েছে তাও তোমার অগোচরে, অথচ আমি সবটাই জানতাম। 7টা বছর প্রতিটা দিন আমি অপরাধ বোধে ভুগেছি। একটাবার তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় ছটফটিয়ে মরেছি। তোমাকে ছেড়ে গিয়ে কম তো শাস্তি পেলাম না, আর কত শাস্তি দিবে আমাকে? পৃথা মনোযোগ দিয়ে শুনলো তুর্যের সব কথাগুলো। বুঝলো সে তুর্যকে, আর এমনিও এই পুরুষের উপরে তার রাগ অভিমান নেই কিছু, যা আছে সব ভালোবাসা। পৃথা আলতোভাবে হাত রাখলো তুর্যের পিঠে, হুট করেই বলল, ভালোবাসি প্রিয়। তুর্য থমকালো। সেই বহুল আকাঙ্ক্ষিত বাক্য, যা শোনার জন্য এত বছর ধরে মরিয়া তুর্য, আর সে ঠিক শুনেছে নাকি ভুল? তুর্য নিজের থেকে ছাড় নিল পৃথাকে, মেয়েটার মুখ পানে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল। কি বললে তুমি, আবার বলো। পৃথা একটু ঝুঁকে গেল তুর্যের পানে, ছেলেটার কানের কাছে মুখ নিয়ে মৃদু কণ্ঠে বলল, ভালোবাসি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি প্রিয়। তুর্য আনন্দে আত্মহারা হলো। হৃদয় প্রশান্তির হাওয়া বইতে শুরু করলো মুহূর্তে। বেচারা আর নিজেকে সামলাতেই পারল না। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল পৃথাকে, উৎফুল্ল কণ্ঠে বলল, ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। কথাটা বলেই পরপর আবারও ছেড়ে দিল পৃথাকে। 2 হাতের ভাঁজে মেয়েটার মুখটা তুলে টপা টপ চুমু খেলো গোটা কয়েক। অতঃপর হঠাৎ ওষ্ঠের নিকটে এসে থেমে গেল সে। একটু সময় নিয়ে পরম যত্নে নিজের শুষ্ক 2 ওষ্ঠ মিলিয়ে দিল পৃথার নরম উষ্ণ 2 ওষ্ঠে। উন্মাদের ন্যায় ওষ্ঠের প্রবল ঘর্ষণে নাজেহাল করে তুলল মেয়েটাকে। পৃথাও আজ আর বাধা দিল না, নিজেও সায় জানালো তুর্যের কার্যে। নিজের 2 হাত দ্বারা খামচে ধরল বেচারার পিঠে। তুর্য পৃথার ওষ্ঠে চুমু খেতেই তাকে শুয়ে দিল বিছানায়। ধীরে ধীরে ওষ্ঠ ছেড়ে নামলো মেয়েটার ঘাড়ে গলায়। ছোট ছোট চুমুতে দিশেহারা করে তুলল পৃথাকে। তুর্যের স্পর্শ বেসামাল হলো, নাজুক হয়ে পড়ল মেয়েটা। নিঃশ্বাস ভারী হয়ে এলো তার, তবুও দুষ্টু বুদ্ধি খেলে গেল তার। ওই যে কথাই আছে না, যে যেমন তার সাথে মিলেও তেমন। সুতরাং তুর্য যেমন, তার বউ তো তেমনই হবে। এমন এক অনুভূতিময় পরিস্থিতিতে এসেও মেয়েটা হুট করেই বলল, আমার এখনো 18 বছর বয়স হয়নি।
আইন অনুযায়ী আমি এখনো শিশু। একজন শিশুর সাথে এসব করা পাপ, ঘোর পাপ। তুর্য মাথা তুলল পৃথার গলা থেকে, অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল। মারতে চাও আমাকে? না, শুধুমাত্র আর কিছু বলতে পারল না পৃথা। তুর্য একটু ঝুঁকে আকস্মিক বেশ শক্তপোক্ত কামড় বসিয়ে দিল মেয়েটার ওষ্ঠে। চেঁচিয়ে উঠল পৃথা, ওষ্ঠে হাত বুলাতে বুলাতে বলল। এটা কি করলেন আপনি? কামড় কেন দিলেন? তুর্য উত্তর দিল না পৃথার কথায়, উল্টো নিজের শরীরে জড়ানো টি শার্টটা খুলতে খুলতে বলল। চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়। আর একটা উল্টাপাল্টা কথা বলবে তো জানে মেরে দেবো একদম। পৃথার ওষ্ঠ প্রসারিত হলো, ডান হাতটা উঁচিয়ে তর্জনী আঙুলটা দ্বারা আলতোভাবে স্পর্শ করলো তুর্যের নগ্ন বক্ষ। কণ্ঠের দৃঢ় বিশ্বাস নিয়ে বলল। পৃথাকে জানে মেরে দেওয়ার আগে তুর্য চৌধুরীরই জান চলে যাবে। তুর্যের দৃষ্টি শীতল হলো, পৃথার হাতটা চেপে ধরল নিজ বক্ষে, মৃদু কণ্ঠে বলল। এত বিশ্বাস? পৃথা হাসল, দৃঢ় কণ্ঠে বলল। নিজের থেকেও বেশি। তুর্যর চোখে চোখ রাখল পৃথা, প্রশান্তিতে ভরে উঠল তার হৃদয়টা। যে চোখে এতকাল ভালোবাসা দেখার তীব্র আকাঙ্ক্ষায় ছটফটিয়ে কাটিয়েছে বেচারা, আজ সেই চোখে পূর্ণ ভালোবাসার অস্তিত্ব দেখতে পাচ্ছে, খুঁজে পাচ্ছে অগাধ বিশ্বাস। এই জীবনের সবচেয়ে বড় পাওয়া, জীবনের পূর্ণতা। তুর্য আর কথা বলল না। আজ এই বৃষ্টি স্নাত রজনীতে সে নিজের করে নিতে চাইল নিজ প্রিয়তমাকে। তুর্য আবারও নিজেদের দূরত্ব ঘোচালো, একটু ঝুঁকিয়ে মুখটা বলল পৃথার ঘাড়ে। ছোট্ট ছোট্ট চুমুতে সিক্ত করলো মেয়েটাকে। ধীরে ধীরে বেসামাল হলো তুর্যের স্পর্শ। ভারী হলো পৃথার নিঃশ্বাস, আর কোনো বাধা দেওয়ার ক্ষমতা হারালো মেয়েটা। ভালোবাসাময় সুখে খামচে ধরলো তুর্যের উন্মুক্ত ফর্সা পিঠটা। একে অপরের মাঝে হারিয়ে গেল একটু একটু করে। অবশেষে পূর্ণতা পেল দুটি নরনারী, একটি স্নিগ্ধ ভালোবাসা। ভোরের আলো ফুটেছে, চারিদিকটা ইতিমধ্যে ভরে উঠেছে সূর্যের তীব্র আলোক রশ্মিতে। গতকাল সারা রাত ধরে বৃষ্টি হওয়ার দরুন আজ যেন একটু বেশিই চঞ্চনের সূর্যটা। সেই চঞ্চনের সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল পৃথার। পিটপিট করে চোখ খুলতে নিজেকে আবিষ্কার করলো তুর্যের নগ্ন পক্ষে। সাথে নিজের দেহর পানে তাকিয়ে লজ্জায় পড়ল মেয়েটা। ইস, গতকাল রাতে কি অসভ্যতা মোটেই না করলো তুর্য, অথচ এখন ভাজা মাছটাই উল্টে খেতে জানে না যেন। একদম নিষ্পাপ বাচ্চাদের ন্যায় ঘুমিয়ে আছে। পৃথা চোখ তুলে তাকালো তুর্যের ঘুমন্ত মুখশ্রীর পানে। ইচ্ছে হলো হাত বাড়িয়ে ওই মুখটা একটু ছুঁয়ে দিতে, একটু আদর দিয়ে ভরিয়ে তুলতে। পৃথা তাই করলো, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল তুর্যের ঘুমন্ত মুখশ্রী। মাথাটা ঝুঁকিয়ে আলতোভাবে চুমুও খেলো স্বামীর গালে কপালে। অতঃপর কিভাবেই হঠাৎ তুর্যকে ধাক্কা মেরে উঠে বসলো বিছানায়। গভীর ক্রোধ তুর্য আর তার শরীরে একসাথে জড়ানো কাঁথাটা টেনে ঢেকে নিল শুধুমাত্র নিজেকে। ঘুমের মধ্যে আকস্মিক ধাক্কায় ভরকে গেল তুর্য। ধরপড়ে উঠে বসলো বিছানায়, ব্যস্ত হয়ে বলল। কি কি হয়েছে? পৃথা অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল। অসভ্য লোক, আপনি একদম কথা বলবেন না আমার সাথে। তুর্য দ্বিতীয় দফায় ভরকে গেল পৃথার কথায়। সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই এর আবার কি হলো? কাল এত সুন্দর সুন্দর মধুময় এক রজনী অতিবাহিত করে আজ বলছে কথা বলবে না। তুর্য নিজের দুই হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে উদ্যত হলো পৃথাকে, কোমল কণ্ঠে বলল। কি হয়েছে তোমার? অন্যায় কি করেছি বলবে তো? পৃথা সরে গেল তুর্যের নিকট থেকে। শরীরে জড়ানো কাঁথাটা আরও ভালোভাবে শরীরে জড়িয়ে পা বাড়ালো ওয়াশরুমের পানে। যেতে যেতে আবারও বলল। একদম আমায় ছোবেন না অশুভ পুরুষ। আমার আশেপাশেও যেন আপনাকে না দেখি, তাহলে হাত পা কেটে বিছানায় বসিয়ে রাখবো, বলে দিলাম। তুর্য যেন ব্যাককাল বনে গেল পৃথার কথায়। রাতে সারা রাত এত গভীরভাবে ছুঁয়ে দেওয়ার পর এখন বলছে ছোবেন না। আবার কি বললো? পৃথার আশেপাশে গেলে হাত পা কেটে বিছানায় বসিয়ে রাখবে। তুর্যের চোখ বড় বড় হয়ে গেল। কি সাহস তার বউয়ের! এ তো তারও এক কাঠি উপর থেকে আসা যাওয়া করে। বেলা গড়িয়েছে কিছুটা, যদিও এখনো সকালের সময় থেমে আছে সময়টা, তবে সূর্য তার প্রখরতা ছড়িয়েছে অনেকটা। আর এর সময় চৌধুরী বাড়ি বসার কক্ষে সভা বসিয়েছে তুর্য। জরুরি কথা আছে বলে আজ কাউকে অফিসেও যেতে দেয়নি। আরুষকে টেনে নিয়েছে সকাল সকাল। বেচারা আরুষ তো তার সাথে কি হতে চলেছে, তুর্য তাকে শাস্তি দেয় কিনা এই ভেবেই হার্ট অ্যাটাকের উপক্রম তার। কিন্তু তুর্য তাকে অবাক করে দিয়ে তেমন কিছুই করলো না, উল্টো আরুষের কাঁধ ধরে বসলো বসার কক্ষের সোফায়। বাড়ির সকলকে উদ্দেশ্য করে বলল। তোমাদের সকলের সাথে আমার একটা জরুরি কথা আছে। উপস্থিত সকলে উৎসুক হয়ে তাকালো তুর্যের পানে, তবে তাহমিনা বেগম বরাবরের নয় একটু ফোড়ন কেটেই বললেন। সেই কখন থেকে তো জরুরি কথা বলবে বলেই বসিয়ে রেখেছো আমাদের, এখন এত ভনিতা না করে বলে ফেলো কি বলতে চাও। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, সকলের পানে একবার তাকিয়ে বলল। আমি চাইছিলাম আরুষের সাথে ইরার বিয়েটা দিতে। থামলো তুর্য, আবারও বলল। এমন নয় যে আরুষকে তোমরা চিনো না, সবাই আরুষকে চিনো। আরুষ যথেষ্ট ভালো ছেলে। আমার যতদূর মনে হয় ইরার জন্য ওর থেকে ভালো ছেলে আর হবে না।
তুর্যের হঠাৎ এহেন কথায় চমকালে উপস্থিত সবাই। আরুষ নিজেও বিস্ময়ের চরম সীমানায় পৌঁছে গেছে এই মুহূর্তে। তুর্য এত ভালো কবে থেকে হলো? এ বাড়িতে থেকে ডেকে এনে নিজ থেকে ইরার সাথে বিয়ের কথা বলছে। যেখানে আরুষকে তার শাস্তি দেওয়ার কথা, সেখানে বোনের সাথে বিয়ে দিতে চাইছে। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না আরুষের। এর মধ্যে নিশ্চয়ই অন্য কিছু আছে। আরুষ তুর্যের পায়ে চেপে বসলো, একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল,